আদিল মির্জাস বিলাভড লিখেছেন নাবিলা ইকস। পর্ব সংখ্যা ৩। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। রোজার বিশ্রীভাবে সংকোচ বোধ হচ্ছে। কেন হচ্ছে কোনোভাবেই মনে এই খসখস অনুভূতি দূর করা যাচ্ছে না। যত সে এগোচ্ছে তত যেন মনের অস্বস্তি বেড়ে চলেছে। হৃদির রুমের সামনে শান্ত দাঁড়িয়ে পড়ল। হাত বাড়িয়ে পেছনে প্রবেশ করতেই ইশারা করলো। রোজা কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো। বড় করে দম নিয়ে স্বাভাবিক করলো নিজেকে। অবশেষে পা বাড়ালো ভেতরে। অন্ধকার রুমে হলদে ডিম লাইট জ্বলছে। আলো মৃদু বোঝা যাচ্ছে আদিল মির্জা সোফায় বসে আছে, যার উরুতে হৃদি মাথা রেখে ঘুমিয়ে আছে। রোজা মাথাটুকু নুয়ে এগিয়ে এলো সোফার থেকে খানিকটা দূরে। আর চোখে দেখলো আদিল ডান হাতের হৃদির মাথাটা বুলাচ্ছে, বাম হাতটা সোফার হাতলে এলিয়ে রাখা। তার দৃষ্টি নিজের মেয়ের মুখের উপরই আবদ্ধ। রোজা দৃষ্টি নামিয়ে যত সম্ভব কণ্ঠ নামিয়ে সালাম জানালো, আসসালামু আলাইকুম স্যার। আদিল চকিতে তাকালো। মৃদু আলোয় স্পষ্ট দেখা গেল না অদূরে দাঁড়ানো নারীর মুখ, অথচ আদিল চোখের পাতায় এক তৎক্ষণাৎই দুঃসাহসিক কাণ্ড ভেসে এলো। তেজস্বী কণ্ঠে বলা কথাগুলো, ধারালো চোখে দৃষ্টি, বুকের দিকে তাক করে রাখা পিস্তলের ধরা হাত, সোফার হাতল ধরে রাখা আদিলের হাতটা। চুটকি বাজাতেই দুয়ারে দাঁড়ানো শান্ত ভেতরে এলো। বস, রুমের সবগুলো লাইট জ্বালিয়ে দে। রোজার সামান্য হকচকালো। এমনই তো ভালো ছিল। লাইট জ্বালানোর কি প্রয়োজন? শান্ত দ্রুত হাতে লাইটের সুইচগুলো টিপে দিতেই ধবধবে সাদা বাল্বের আলোয় রোজার চোখ দুটো চকচক করে উঠতে চাইলেও সে কুঁচকালো না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আদিল তাকিয়েছিল তার ওই দিকে। উজ্জ্বল আলোয় সময় নিয়ে দেখলো তাকে। অনেক সময় পর মুখ খুলল, মাথা তোলো। রোজা কপাল কুঁচকে আসতে চাইলেও তুমি সম্বোধন শুনে তবে কুঁচকালো না তা। দৃষ্টি তুলে তাকালো না, শুধু মাথাটা তুলে দৃষ্টি নামিয়ে রাখলো। পরপর গাঢ় কণ্ঠে ফের আদেশ করলো, কাম প্লেজার। রোজার অস্বস্তি এবার কিঞ্চিত ভয়ে মোড় নিল। সে বরাবরই ভয় পেয়ে এসেছে এ ধরনের মানুষকে, এড়িয়ে চলতে সবসময়। 4 পা এগিয়ে এসে দাঁড়াতে আদিল পুনরায় আদেশ করে, লুক এট মি। রোজা তাকালো, চোখে চোখ পড়লো। আদিলের দৃষ্টিতে পড়লো কেমন অদ্ভুতভাবে এক ভয়ঙ্কর শিহরণ বয়ে গেল তার শরীর জুড়ে। ওই ধূসররাঙা চোখ, 2 সেকেন্ড চেয়ে তার মন কেমন যেন কু ইঙ্গিত দিয়ে উঠলো। দম বন্ধ হয়ে আসতে চাইলো। নিজের স্বাভাবিক রাখাটাই কেমন কঠিন হয়ে দাঁড়ালো তার জন্য। নাম? রোজা সরাসরি চোখ তার দিকে তাক করে রেখে মুখে যেই জবাব দিল, রোজা। আদিল বিড়বিড় করে বলল, রোজা। আদিল নিবিড়ভাবে চোখ দেখে মেয়েটার মুখের দিকে একবার, এক একটি গড়ন। লম্বা সময় ধরে নীরবে শুধু দেখেই গেল সময় নিয়ে। টুডে ইউ ডিড আ গ্রেট জব। কি চাই তোমার? রোজা স্পষ্ট কণ্ঠে বলে, আমার দায়িত্ব ছিল, দায়িত্বটুকু পালন করেছি শুধু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং স্যার, থ্যাংক ইউ। আদিল আবারও নীরব হলো। রোজার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। অস্বস্তিতে বিরক্তি লাগছে, মাথা গরম হচ্ছে। কখন থেকে এমনভাবে দাঁড় করে রেখেছে তাকে। রোজার মুখ দিয়ে কিছু লেগে আছে। রোজা যখন ভাবলো মুখ খুলবে, সে বেরিয়ে যাওয়ার অনুমতি চাইবে, ঠিক তখনই আদিল মুখ খুলল, আমার মেয়ে। শি কল্ড ইউ স্লো হোয়াইট। কেন? রোজা লজ্জা পেল আনমনে। হৃদি তাকে স্নো হোয়াইট ডাকে কারণ বাচ্চাটা নাকি মনে হয় সে ওর পছন্দের জিনিস, প্রিন্সেসের চরিত্রেও স্লো হোয়াইটেড। এত মতো ফর্সা, সেটা কি বলা যায়? রোজা নির্বিকার থেকে অন্য কিছু বলতে চাইলো, ওর পছন্দের প্রিন্সেস। আদিল ভাবলো তো গলায় জিজ্ঞাসা করলো, মেবি বিকজ ইউ আর হোয়াইট অ্যাজ স্লো। রোজা অপ্রস্তুত হলো, সাথে বিরক্ত। নিজের মনে আওড়ালো, জানিস হয়ে যখন তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করলে আবার নিচে বলতে যাচ্ছিস কেন? বজ্জাত। কিন্তু মুখে সে কিছুই বলল না। রোজা দূরত পড়তে থাকলো, যেন দ্রুত তাকে চলে যেতে বলা হয়। আর ঠিক তখন এখানে দাঁড়িয়ে থাকা রোজা দম বন্ধ হয়ে যাবে যেন। আল্লাহ যেন রোজা ডাক শুনলো হঠাৎই। শান্ত এসে আদিল মির্জার কানে কিছু বলল। মুহূর্তে তার গাঢ় দৃষ্টি সরল হলো রোজার থেকে। রোজা হাঁপ ছেড়ে বাঁচলো, পরে করে শ্বাস ফেললো। মেয়েকে 2 হাতে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আদিল। বিছানায় শুয়ে দিতে দিতে হৃদির ঘুমের ঘোরে শক্ত করে ধরে রেখেছে তার হাত। ড্যাডি, ড্যাডি সিহার শোনা। দিদির হাতের বাঁধন আলগা হতেই ওকে কম্পিউটারে ঢেকে সোজা করে দাঁড়ালো আদিল। শান্ত হাতে
অফ হোয়াইট রঙের কোট। কোটটা তার হাত থেকে নিতেই পড়তে পড়তে আদিল আরেকবার রোজার দিকে তাকালো, এরপর বেরিয়ে গেল দ্রুত কদমে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণে মনে হচ্ছিল রুমের টেম্পারেচার হয়তো মাউন্টেনের চূড়ায় চলে গেছে। একটা মানুষের উপস্থিতি এতটা গাঢ় কিভাবে হতে পারে? রোজার ফোন ভাইব্রেট হচ্ছে। কল করেছে জিহাদ। কল রিসিভ করতেই সে বারান্দায় এলো। এটাই যেন তার অন্যতম ভুল। নিচেটা পুরো দৃশ্যমান। ৬টা গাড়ির পাশে দাঁড়ানো সারিবদ্ধ বডিগার্ডের একটি সেই লোক ৪-৫টা লাথি মারল। সে অন্য কেউ না, বরং স্বয়ং আদিল মির্জা। অসম্ভবত গালাগালও করছে। স্পষ্ট শোনা গেল না। রোজার শ্বাস আটকে এলো। সে দ্রুত ভেতরে ফিরে এলো। জিহাদের কল আর রিসিভ করা হলো না। বিপরীতে মেসেজ পাঠালো। এর মধ্যে হৃদির ঘুম ভেঙে গেছে। সে উঠে বসেছে, নিভু নিভু চোখে চেয়ে আছে। স্নো হোয়াট আর ইউ হার্ট? রোজা মিষ্টি করে হাসে। দু হাতে হৃদিকে কোলে তুলে নিয়েই নরম সরম গালে চুমুকে দিয়ে বলে, একটুও না। তুমি বলো, তোমার বলো, খারাপ লাগছে এখনো? ভয় হচ্ছে? হৃদি হাসলো। রোজার বুকে মিশে গিয়ে ফরফর করে বলল, ডোন্ট ইউ নো মাই ড্যাড? হৃদি হাপুস চোখে চেয়ে রইল। আমার বাবা আদিল মির্জা, কেন ভয় পাবো আমি? রোজা এই যাত্রায় বুঝলো রক্তেরও কত শক্তি। এমন নাদোষ নাদোষ একটা বাচ্চা মেয়ে, অথচ ঠিক ওই পিতার ছায়াই তলনিতে থেকে বিগড়ে যাচ্ছে। হৃদির গাল টেনে দিয়ে রোজা হেসে ফেলল। বাংলোটা নিরিবিলিতে হারিয়ে আছে। ওইখানে এক রুমে ১২ জন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শরীরে রক্ত নেই। আঘাতে জর্জরিত পুরো শরীর রক্তে মেখে আছে ফ্লোরে পড়ে যে আর্তনাদ করেই যাচ্ছে সেই লোকটা সকলের টাকওয়ালা মানুষ, যার পায়ে রোজা গুলি করেছিল। সেই জখমতোই পায়ের ওপর আদিল পা দিয়ে চেপে রেখেছে শক্ত করে, যা প্রতি সেকেন্ডে আরো গাঢ় থেকে গাঢ় হচ্ছে। লোকটার আর্তনাদ, মুখের সাথে কাপড় গোজা অবস্থায় কেমন আর্তনাদ অস্পষ্টভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আদিল হাত বাড়াতে একটা মেশিন এগিয়ে নিল। ওইটার সাথে খুব সাবলীলে লোকটার হাতের আঙুল রাখে। রক্তে আর্তনাদে ভারী হয়ে উঠছে রুমের দেওয়ালগুলো। আদিল প্রশ্ন করলো, কে কে পাঠিয়েছে? লোকটি হাঁসফাঁস করছে, কিছু বলতে চাইছে, তখনও তার মুখে গুজে রাখা কাপড় সরানো হয়নি। আদিল পুরনো আঙ্গুর কেটে এরপর কাপড়টা সরালো। লোকটা সঙ্গে সঙ্গে বলে ফেললো, নাদিম 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 পাঠিয়েছে। আমি আমি নিদ। পর মুহূর্তে পিস্তল বরাবর এলো বুলেট শব্দে বড় বাংলো যেন কেঁপে উঠল। পরপর নিস্তব্ধতা, রক্ত ভেসে গেল জমিন। আদিল বেরিয়ে গেল রুম থেকে। পেছনে শান্ত আর এলো না। বেরিয়ে এলেন তাদের লোকজনের সবকিছু আড়াল করে আদেশ ছুড়ে বসের সাথে গাড়িতে চড়ে বসলো। গাড়িগুলো বেরিয়ে এসেছে বাংলো থেকে। শান্ত সহ বাকিরা লক্ষ্য করলো তাদের বসের ভাবুক মুখ। গাড়ির ব্যাক সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে সে, কি যেন ভাবছে। অন্য কোথাও ধ্যান নেই। এলেন সন্দেহ চোখে তাকায় শান্তের দিকে। শান্ত চোখ পিটপিট করছে। তার যা সন্দেহ হচ্ছে সেই পথে এগুলো। বস বস আদিল সময় নিয়ে জবাবে, নাক মুখ কুচকে শব্দ করে, শান্ত গলাটা ঝেড়ে বলে, ওনার নাম আয়াত তালুকদার, রোজা, মিস রোজা, মিস নট মিসেস। আদিল চোখে চোখ মেলাতেই শান্তের দিকে। শান্ত মিয়ে গেল। ভুল অনুমান করলি নাকি? বেতের বাড়ি খেতে হবে নাকি? আদিল চোখের পলকে এলেনের হাত থেকে ডকুমেন্ট আর ফাইল নিয়ে ওটা দিয়ে শান্তের মাথায় কয়েকটা বাড়ি মারতেই শান্ত মাথা ধরে বসে গেল। তবে কিচ্ছুটা ঠিক ভাবতেও ঠোঁট টিপে হাসলো। গলাটা ঝেড়ে আবারও বলতে শুরু করলো, নাম রোজা, বাবা মায়ের বড় সন্তান। ছোট একটা ভাই আছে, আজিজুল তালুকদার, মা নিপা শিকদার। এলেন হতবাক হয়ে বললেন, কাজের আলাপ করেছিলাম, হঠাৎ মেয়ে মানুষের বৃত্তান্ত নিয়ে আলাপ তুললি কেন? শান্ত নাক সিটকে আপাতমস্তক এলেনকে পরখ করে মুখ ঘুরিয়ে নিল। তাকালো আদিল মির্জার দিকে, যে হাতের ফোনটা ঘোরাচ্ছে। আদিল অনেকটা সময় ধরে কথা বলল না। ধীরকণ্ঠ অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলো, এইজ? শান্ত যেন পড়াশোনা করে এসেছিল রোজার সম্পর্কে। 29। আদিল আপন মনে আওড়ালো, শি লুক ইয়াং। এলেন নড়ে চড়ে উঠলো। বুড়ো বুড়ো চোখ বড় বড় চোখ করে তাকালো শান্তের চোখে। শান্ত বুড়ো নাচায়, মিসকে হাসে, চল নাড়ায়।
রাত তখন 10টা নয়। আজিজুল সাহেব ড্রয়িং রুমে বসে আছেন মেয়ের অপেক্ষায়। সাধারণত মেয়ে তার 9টার মাঝে বাড়ি ফেরে, তবে আজ যেন তার ব্যতিক্রম। কল করেছিল দুবার, ফোন বন্ধ। অসময়ে কলিং বেল বাজলো। নিপা বেগম রান্নাঘরে ছিলেন। সন্ধ্যার রান্না এখন আবার গরম করতে চুলায় বসিয়েছেন। হাত দুটো নয় মুছতে মুছতে এগোলেন দরজা খুলতে। খুলতে খুলতে বললেন, আজ এত দেরি হলো কেন? তোর বাকি কথা মুখে আটকে গেল বাজে ভাবে। বয়স সিটিয়ে গেলেন। ক্রমান্বয়ে কয়েক পা পিছিয়ে চলে এলেন। অস্পষ্ট গলায় আর্তনাদ করলেন। আজিজুল সাহেব দাঁড়াতে পারলেন না, ভালোভাবে হাঁটতে পারেন না। পা দুটো তার দুর্বল। সেই পা জোড়া নিয়ে ছুটে আসতে চাইলেন স্ত্রীর আতঙ্কিত মুখ দেখে। কোনো প্রকারে সে দরজার সামনে দাঁড়ালো। লম্বা বিশাল দেহী পুরুষ মানুষ দেখে সামান্য কপাল কুঁচকালেন। আপনারা? শান্ত এলেন রনি। স্বপন সহ বাকিরা কালো পোশাকে আবদ্ধ, সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দুটো বিভাগে ভাগ করা, যা আসার জন্য মধ্যে পথ রাখা। মাঝেটায় পথটুকুতেই হেঁটে এগিয়ে আসে আদিল মির্জা। গায়ে সকালের পোশাক, ধূসর রঙ অথবা পাতলা, ঠোঁটের আশেপাশে হাসির হটুকু নেই। বসের হয়ে শান্ত, দ্য বাটারফ্লাই অফ হেয়ার গ্রুপ এগিয়ে এসে কথা বলার জন্য গাল ভরে হেসে হাতের দুদিকে এগিয়ে দিয়ে বলল, ভয় পাবে না মিস্টার তালুকদার, শান্ত হন। হাতের ফুলের বুকে নিয়ে ভদ্রলোক আহম্মকের মতো যেন তাকিয়ে থাকলো। আদিল দুয়ার পেরিয়ে এসে ঢুকতে ঢুকতে জানালো, আদিল মির্জা। নিপা বেগম যেন আঁতকে উঠলেন। বড় বড় চোখে তাকালেন স্বামীর দিকে। আজিজুল সাহেবও যেন কিছুটা সময় নিলেন নিজেকে শান্ত করার জন্য। সামনে তাকাতেই ঠোঁটে হাসি আনার চেষ্টা করলেন। আসুন স্যার, বসুন বসুন। অথচ তার আসুন বলার কারণ নেই। আদিল বলার আগেই ভেতরে ঢুকে পড়েছে। চতুর্দিকটা দেখতে দেখতে গিয়ে বসলো সোফায়। তার পিছু পিছু কয়েকজন গার্ডস এলো, হাতে সরঞ্জামগুলো সারিবদ্ধভাবে রেখে একপাশে। আদিলের চোখ গেল সামনের দেওয়ালে। রোজার বড় একটা ছবির ফ্রেম টানানো। ছবিতে সে আউটডোর স্পোর্টস ড্রেস পরে আছে, হাতে বাস্কেটবল। সম্ভবত বয়সটা 20-এর দিকে। নিপা বেগম কাঁপতে কাঁপতে রান্নাঘরে গেল অতিথি আপ্যায়নের জন্য নাস্তা পানি ব্যবস্থা করতে। আজিজুল সাহেব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছেন। সে যে দাঁড়িয়ে আছে তা আদিল খেয়াল করলো অনেকটা সময় পর। ছবি থেকে দৃষ্টি সরিয়ে বলল, বসুন মিস্টার তালুকদার। আজিজুল সাহেবের কপালে ঘাম জমলো। ওপর পাশে বসলেন গুটিসুটি মেরে। বিনিময় হয়ে জিজ্ঞাসা করলেন, স্যারের হঠাৎ আগমনের কারণ? আদিলের সোফার পেছনে দুপাশে দাঁড়িয়ে আছে শান্ত আর এলেন। বাকিরা সব দুয়ারে দাঁড়িয়ে। এতগুলো মানুষ বারবার নজর এলেই মিয়ে যাচ্ছে আজিজুল সাহেব। তার রোগের সমস্যা থেকে যেন নির্ঘাত আজ কিছু একটা হয়ে যেত। আপনার মেয়ে মিস রোজা, শি ইজ টু ডু গুড, টু বি ট্রুথ, শি হ্যাজ ডান মি আ গ্রেট ফেভার। আমি বিপরীতে কিছু করতে চাই। শুনেছি আপনার চিকিৎসা এখনও চলমান। এদেশে বেস্ট হসপিটালে আমি আপনার ভবিষ্যৎ সকল চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ফর ফ্রি। দ্য হসপিটাল ইজ ইউএস। আমার বডিগার্ড বাকিরা আপনাকে বুঝিয়ে দেবে। আজিজুল সাহেব বোকার মতো দেখলেন। জি জি জি, আচ্ছা। রাজু পড়তে বসেছিল, কানে ইয়ারপড দিয়ে হঠাৎই কারো আওয়াজ শুনতে পেয়ে এসে হতভম্বিত তোতলালো। কারা আপনারা? শান্ত আদিলের কানের কাছে ছেলেটা পরিচয় জানালো। মিস রোজার ছোট ভাই। আদিল আঙ্গুলের ইশারায় কাছে আসার ইশারা দিলেও ছেলেটা কাচুমাচু ভঙ্গিতে এসে দাঁড়ালো। আদিল মুখটা ভালো মতো দেখে মিস রোজার সাথে চেহারার মিল নেই। ছেলে মায়ের মতো আর মেয়ে বাবার মতো হয়েছে। আজিজুল সাহেবের গায়ের রংটা একটু ময়লা দেখালেও বোঝার উপায় নেই যে ভদ্রলোক ধবধবে ফর্সা গায়ের রঙের ছিলেন। শান্ত চাপা গলায় বলল, বস, মেয়েরা বাবার মতো হওয়ার মানেই লক্ষ্মী। মা চাচিরা বলে মিস রোজা ভীষণ লক্ষ্মী। আদিল ভুরু কুচকে তাকালো তার দিকে। হাঁসফাঁস করে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। নিপা বেগম কাঁপতে কাঁপতে সে ট্রে ধরা হাতটা ঠকঠক করে কাঁপছে তার। আদিল সর্বদাই আনন্দ পেয়ে এসেছে যখন কেউ তাকে দেখে কেঁপে বা ভয় পায়, অথচ আজ বোধহয় সে অসন্তুষ্ট হলো। গটগট পায়ে উঠে যেতে বেরিয়ে এলো। মিস রোজা তখন ভীষণ সাহসী। তার বাবা মা এমন ভীতু কেন? রোজা বাড়ি ফিরতে দেরি হলো ভীষণ। তার ওপর ফোনেও চার্জ নেই, বন্ধ হয়ে পড়ে আছে। সে কলিং বেল বাজতে দরজা খুলে দিল রাজু, বেচারার মুখটা শুকিয়ে। রোজা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে চিন্তিত গলায় বলল,
শরীর খারাপ নাকি? মুখটা এটুকুন হয়েছে কেন? বলতে বলতে ভেতরে প্রবেশ করতে আশ্চর্য হলো। বসার ঘরে বেশ কিছু প্যাকেজ সুন্দরভাবে সাজিয়ে রাখা। সেগুলো একটু পরপর নিপা বেগম দেখছেন। এ যাত্রায় রাজু এগিয়ে বসলো সেগুলোর সামনে। আজিজুল সাহেব মেয়ের দিকে চেয়ে আশ্চর্য নিয়ে। বাবা মা দুজনের মুখের অবস্থা অবর্ণনীয়। কি হয়েছে? এসব কে পাঠালো? নিপা বেগম হাত টেনে সোফায় বসলেন। রোজা বোকার মতো ভুরু তুলল। আজিজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আদিল মির্জা নিয়ে এসেছে। রোজা এতটাতেই চমকে গেল যেন। কি? নিপা বেগম পুনরাতেই টেনে বসালেন। এসেছিল। তুই নাকি অনেক বড় উপকার করেছিস, তার বিপরীতে সেও কিছু করতে চায়। তোর বাবা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে বিরাট বড় হাসপাতালে। এসব সেই এনেছে। রোজা হতভাগ্য আশ্চর্য। বলদের মতো কিছুক্ষণ মুখ হা করে রইল। নিজেকে ধাতস্থ করতে সময় নিল বেশ কিছু। আজিজুল সাহেব মুখ্য বিষয়ে লক্ষ্য করলেন। কি করেছিস মা? কোন উপকারের কথা বলছিলেন? রোজা মিথ্যা বলতে চাইল না, কিন্তু সত্যি বলাটাও সম্ভব না। ওসব শুনলে তার বাবা মা ভয় পাবে, আতঙ্কিত হবে। আগন্তুক একটু ঘুরিয়েই বলল, হৃদয় অসুস্থ হয়, আমি ওর দেখভাল করি, এই জন্যই হয়তোবা। রাজু এসে চকচকে চোখে চেয়ে বলল, আপু খুলি দেখি কি পাঠিয়েছে। রোজা দীর্ঘশ্বাস ফেলে। উনি মালিক। রোজা সামান্য চাকর। মালিক খুশি হয়ে উপকার দিয়েছে, না করার সাথে কি আর নগণ্য আছে? অগত্যা মাথা দোলায়। রাজু ছুটে এসে প্যাকেজ খুলতে সম্ভবত বুঝে কেনাকাটা করা হয়েছে। যেমন আজিজুল সাহেবের কোনো স্পেশাল এক ধরনের পাইম স্মোকিং পাঠিয়েছে, যা দেখে আজিজুল সাহেব চোখ ছানা বড়া। তিনি লুকিয়ে স্মোক করেন মেয়ের ভয়ে। রোজা বিরক্ত হলো। পাইম স্মোকিং এর প্যাকেজ নিজের কাছে রাখলো, ভুলেও বাবার হাতে দিল না। নিপা বেগমের জন্য 3টে সুন্দর বেনারসি শাড়ি। ভদ্রমহিলা তো ভীষণ পছন্দ করেছে। রাজুর জন্য একটা গেমিং সেট, সনি প্লে স্টেশন 5 PS5, যেটা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল সে। এরপর চিৎকার করে পুরো ফ্ল্যাট কাঁপিয়ে দিয়েছে। রোজা নির্বিকারে শুধু দেখে গেল সবটা। তার যেন বলার মতো কোনো কিছু নেই। কি বলবে সে? এখানে তার বলার কি আছে? বেশ দামি গেমিং সেট। সে দীর্ঘশ্বাস ফেলে নিচের রুমে এগোলো। মনে মনে আশা করলো এইটুকুতে যেন কাহিনী শেষ হয়। তা আর যেন আবদ্ধতায় জড়াতে না হয়। তার কি জন্য যেন ভয় হচ্ছে, অদ্ভুত ভয়। তার সাধারণ সবলীলার ঝড় বয়ে আনার মতো ভয়। নিপা বেগম প্লেটে ভাত তরকারি সাজিয়ে নিয়ে এলেন রোজার রুমে। রোজা সবে গোসল ছেড়ে বিছানায় বসেছিল। খিদে নেই মা? এসব বলিস না, রাগ লাগে আমার। হাকর। রোজা হাসলো একটু। 29 বছর বয়সী মেয়েকে এখনো খাইয়ে দিতে হয়। মানুষ কি বলবে? হাসবে তো তোমার ওপর মা। নিপা বেগম এক নলা ভাত রোজার মুখে দিয়ে আওড়ালেন। হাসুক, তাতে আমার বয়ে গেছে। রোজা আচমকাই মুখ বাড়িয়ে মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন তুমি খাইয়ে দিচ্ছ, বিদ্যুকালে আমি খাইয়ে দিব তোমাকে। সদবোধ। হাসলেন নিপা বেগম। মেয়েকে খাইয়ে খালি প্লেট নিয়ে চলে গেলেন। রোজা চুল ধুয়ে এসে বসলো ড্রেসিং টেবিলের সামনে। ব্লু ড্রয়ার দিয়ে চুল শুকাতে শুকাতে ভাবলো হৃদির কথা। আজ মেয়েটা ভীষণ বায়না করেছিল, চাচ্ছিল রোজা যেন ওর সাথে থাকে, একসাথে ঘুমোয়। বারবার বলেছিল ওর একা ঘুমাতে ভালো লাগে না। তখন কি যেন ভীষণ কষ্ট হচ্ছিল রোজার। সে যে একটুও হৃদির কষ্ট সহ্য করতে পারে না, পরে নাও করতে, ওর ইচ্ছের অপূর্ণতা রাখতে। কিন্তু সেও নিরুপায়, তাই কোনো মতো বুঝিয়ে চলে এসেছে।